আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সকলে সুস্থ, ভালো আছো এবং নিরাপদ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। উপস্থাপনা আমি মোসাম্মদ লাফি খাতুন, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আজ আমি তোমাদের যে ক্লাসটি নিব সেটা হলো দশম শ্রেণীর ব্যবসা সূত্র। দেখো, তোমাদের পাঠ্য বইয়ে ৪র্থ নম্বর অধ্যায়, অর্থাৎ মালিকানার ভিত্তিতে ব্যবসা। এই ক্লাসটা থেকে তোমরা যা যা শিখবে, অর্থাৎ শিখন ফলগুলো কি কি সেটা আমরা দেখে নিই। সমবায় সমিতির ধারণা ও বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে, সমবায় সমিতির গঠন ও নীতিমালা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে সমবায় সমিতির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা, বৈশিষ্ট্য ও বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা বর্ণনা করতে পারবে। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আলোচ্য বিষয়গুলো কি কি সেগুলো হলো সমবায় সমিতির ধারণা, বৈশিষ্ট্য ও প্রকারভেদ, সমবায় সমিতির গঠন প্রক্রিয়া ও মূলনীতি, বাংলাদেশে সমবায় ব্যবসায়ের সমস্যা ও সম্ভাবনা, রাষ্ট্রীয় ব্যবসায়ের ধারণা ও বৈশিষ্ট্য, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা আলোচনায় ফিরে যাই। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো সমবায় সংগঠন কি, অর্থাৎ সমবায় সংগঠনটা কি বা সমবায় সংগঠন কাকে বলে, অর্থাৎ সমবায় সংগঠন বলতে কি বোঝায়। দেখো, সমবায়ের শাব্দিক অর্থ সম্মিলিত বা যৌথ প্রচেষ্টায় কাজ করা, অর্থাৎ একসাথে কাজ করা। সমবায়ের আরেক নাম সহযোগিতা, অর্থাৎ সহায়তা প্রদান। সমশ্রেণী ও পেশাভুক্ত কতিপয় ব্যক্তি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য সমঝোতা, সহযোগিতা ও সম অধিকারের ভিত্তিতে যে ব্যবসা গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সংগঠন বলে। সর্বপ্রথম সমবায় আন্দোলনের সূচনা হয় পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা ও জাপানে। তবে সমবায় সমিতি প্রতিষ্ঠার পথে অগ্রগতি সংগঠন হচ্ছে 1844 সালে উত্তর ইংল্যান্ডে রসডেল নামক স্থানে প্রতিষ্ঠিত রসডেল সমবায় সমিতি, অর্থাৎ 28 জন তাঁত শ্রমিকের 28 স্টার্লিং পাউন্ড পুঁজি নিয়ে প্রতিষ্ঠিত ওই সমবায় সমিতি সর্বপ্রথম সমবায় ব্যবসা হিসেবে গণ্য করা হয়। এরপরে দেখো, উপমহাদেশে, অর্থাৎ উপমহাদেশে সর্বপ্রথম 1904 সালে সরকারিভাবে সমবায়ের উদ্যোগ গ্রহণ করা হয়। 1918 সালে কলকাতায় বেঙ্গল কোঅপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠা হয়। 1959 সালে প্রখ্যাত সিভিল সার্ভিস কর্মকর্তা আক্তার হামিদ খানের নেতৃত্বে কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি, অর্থাৎ বার্ড প্রতিষ্ঠার মাধ্যমে সমবায় সমিতি আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। স্বাধীন বাংলাদেশে 1972 সালে জাতীয় সমবায় ব্যাংক লিমিটেড কার্যক্রম শুরু করে। পরবর্তীকালে বাংলাদেশে বিভিন্ন প্রকার সমবায় সমিতি গড়ে উঠেছে। 2009 সালের হিসাব মতে বাংলাদেশে 1,63,408টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে। আমি আবারও বলছি, বাংলাদেশে 1,63,408টি প্রাথমিক সমবায় সমিতি গড়ে উঠেছে, যার মোট সদস্য সংখ্যা হচ্ছে 85,05,038 জন। 85,05,038 জন। বর্তমানে বাংলাদেশের সকল সমবায় সমিতি 2001 সালের সমবায় আইন এবং 2004 সালের সমবায় বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের সমবায় সমিতি আইন হলো 2001 সাল আর সমবিধিমালা আইন হচ্ছে 2004 সাল। অবশ্যই তোমরা এটা মনে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, তোমরা সমবায় সমিতির ধারণাটা, অর্থাৎ সংজ্ঞা বা কাকে বলে বুঝে নিয়েছো। এরপর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সমবায় সংগঠনের বৈশিষ্ট্য। সমবায় সংগঠনের বৈশিষ্ট্য, সমবায় সমিতির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, নিম্নে সেগুলো বিশ্লেষণ
শ্রেণীভুক্ত ব্যক্তিরা স্বেচ্ছায় সমবায় সংগঠন গড়ে তোলে। অর্থাৎ সমবায় সংগঠনে সমিতির প্রধান অর্থাৎ সমবায় সমিতির প্রধান উদ্দেশ্যটা হচ্ছে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধন। সমবায় সমিতির উদ্দেশ্য হচ্ছে আত্মনির্ভরশীলতা অর্জন, মুনাফা অর্জন নয়। অন্যান্য ব্যবসার উদ্দেশ্য মূলত মুনাফা অর্জন হয়ে থাকে, তবে সমবায় সংগঠনের উদ্দেশ্য হচ্ছে আত্মনির্ভরশীলতা অর্জন। এরপর দেখো সদস্য সংখ্যা। অর্থাৎ সমবায় সমিতি 2001 সালের আইন অনুযায়ী 3 ধরনের সমবায় সমিতি উল্লেখ আছে, যথা প্রথমে হলো প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি, জাতীয় সমবায় সমিতি। অর্থাৎ এদের সদস্য সংখ্যাগুলো কত সেটা আমরা এখন জানবো। দেখো সদস্য সংখ্যা। অর্থাৎ প্রাথমিক সমবায় সমিতির সদস্য সংখ্যা অর্থাৎ কমপক্ষে 20 জন, যার সদস্য সংখ্যা হবে কমপক্ষে 20 জন একক ব্যক্তি, এবং উদ্দেশ্য হবে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন করা। তবে প্রাথমিক সমবায় সমিতির সর্বোচ্চ সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি। এরপরে দেখো কেন্দ্রীয় সমবায় সমিতি, অর্থাৎ যার সদস্য সংখ্যা হবে অন্তত 10টি প্রাথমিক সমবায় সমিতি, আর যার উদ্দেশ্য হবে উক্ত সমিতির সমিতিগুলোর কাজকর্মগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা প্রদান এবং সমন্বয় সাধন। এরপরে জাতীয় সমবায় সমিতি, অর্থাৎ যার সদস্য সংখ্যা হবে অন্তত পক্ষে অর্থাৎ কমপক্ষে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি, যার উদ্দেশ্য হবে দেশব্যাপী উক্ত সমবায় সমিতির সদস্যদের কাজকর্মগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং পরিচালনায় সহায়তা প্রদান এবং সমন্বয় সাধন। এরপরে দেখো গঠন, অর্থাৎ সমবায় সমিতি আইনের মাধ্যমে গঠিত হয়। তারপর পৃথক সত্তা, আইনের মাধ্যমে গঠিত হয় বলে এটি কৃত্রিম ও স্বতন্ত্র সত্তা বিশিষ্ট সংগঠন, যার স্থায়ী ধারাবাহিকতা আছে। অবশ্যই এর স্থায়ী ধারাবাহিকতা আছে। উদ্দেশ্য পূরণের জন্য যে কোনো সম্পদ অর্জন, ধারণ, হস্তান্তর করার এবং চুক্তি করার অধিকার রাখে, অর্থাৎ চুক্তি করার অধিকার থাকবে। সমিতির একটি সাধারণ সিলমোহর, অর্থাৎ সমবায় সমিতির একটি সাধারণ সিলমোহর থাকবে, অর্থাৎ সে নিজ নামে মামলা দায়ের করতে পারবে এবং সমিতির নামে অন্য কোনো পক্ষ মামলা দায়ের করতে পারবে। এরপরে দেখো শেয়ার হস্তান্তর। সমবায় সমিতির মূলধন সমমূল্যে কতগুলো শেয়ারে বিভক্ত থাকে, অর্থাৎ সমবায় সমিতির মূলধন কতগুলো সমমূল্যে শেয়ারে বিভক্ত থাকে, অর্থাৎ সমবায় সমিতির প্রত্যেক সদস্য অন্তত একটি শেয়ার ক্রয় করে সদস্যপদ লাভ করতে পারে। আমি আবারও বলছি, সমবায় সমিতির সদস্য কমপক্ষে একটি শেয়ার ক্রয় করে সদস্যপদ গ্রহণ করতে পারে। তবে সমবায় সমিতির সদস্য মোট শেয়ার মূলধনের 1/5 অধিক শেয়ার ক্রয় করতে পারবে না, অর্থাৎ সমবায় সমিতির মোট শেয়ার মূলধনের 1/5 অধিক শেয়ার মূলধন ক্রয় করতে পারবে না। তারপরে দেখো সীমিত দায়। সমবায় সংগঠনের দায়টা অনেকটা সীমিত এবং সেটা শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ, এজন্য এই দায়টাকে বলা হয় সীমিত দায়। এরপরে দেখো গণতন্ত্র। সমবায় সংগঠনের পরিচালনা অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালনা সম্পূর্ণ গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে পরিচালনা, অর্থাৎ রীতিনীতি অনুসরণ করে ব্যবসাটি পরিচালনা করে থাকে। অর্থাৎ সকল শ্রেণীর সমিতির প্রত্যেক সদস্য সমিতির কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি ভোট প্রয়োগের অধিকার রাখা হয়, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমিতির সদস্যরা একটি ভোট প্রয়োগের অধিকার রাখেন, অর্থাৎ সেই ভোটটি তাকে নিজের ব্যক্তিগত উপস্থিত হয়ে প্রদান করতে হয়, অর্থাৎ কারো মাধ্যমে অর্থাৎ প্রতিনিধির মাধ্যমে কোনো ভোট প্রয়োগ করা যাবে না। এরপরে দেখো নিবন্ধন, অর্থাৎ সমবায় সংগঠনের আইন 2001 অনুযায়ী সমবায় সমিতি নিবন্ধিত অনুমোদিত না হলে কোনো ব্যক্তি বা ব্যক্তি সংঘ বা প্রতিষ্ঠান তার নামের অংশ হিসেবে সমবায় অথবা কোঅপারেটিভ শব্দটি ব্যবহার করতে পারবে না।
অর্থাৎ সমবায় সমিতি নিবন্ধিত না হলে তার সঙ্গে সমবায় শব্দটি ব্যবহার নিষিদ্ধ, অর্থাৎ নিবন্ধিত হলে সে সমবায় কথাটি ব্যবহার করতে পারবে, অর্থাৎ নিবন্ধিত না হলে সমবায় শব্দটি ব্যবহার করতে পারবে না। তোমরা নিশ্চয়ই সমবায় সংগঠনের বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর করে বুঝে নিয়েছ। এরপর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সমবায় সমিতির প্রকারভেদ। আমরা সমবায় সংগঠনের সংজ্ঞা জানলাম, বৈশিষ্ট্য জানলাম, এবার জানবো এটা কত ধরনের হতে পারে। দেখো, সমবায় সমিতির প্রকারভেদ। সমবায় মূলত স্বল্পবিত্ত, নিম্নবিত্ত ও বিত্তহীন লোকের সংগঠন। সমবায় সংগঠন কাদের সংগঠন বা কাদের নিয়ে এই সংগঠনটা তৈরি করা হয়? অর্থাৎ সমবায় মূলত স্বল্পবিত্ত, মধ্যবিত্ত ও বিত্তহীন লোকের সংগঠন। তবে সমবায় বিধিমালা 2004-এ পেশাভিত্তিক নিম্নোক্ত সমবায় সমিতি সমূহের নাম উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কৃষি বা কৃষক সমবায় সমিতি, মৎস্যজীবী বা মৎস্য চাষী সমবায় সমিতি, এরপরে দেখো শ্রমজীবী সমবায় সমিতি, মৃৎশিল্পী সমবায় সমিতি, তাঁতি সমবায় সমিতি, ভূমিহীন সমবায় সমিতি, বিত্তহীন সমবায় সমিতি, মহিলা সমবায় সমিতি। এরপরে দেখো অটোরিকশা, অটো টেম্পো, ট্যাক্সি ক্যাব, মোটর, ট্রাক, ট্রাম, লরি চালক সমবায় সমিতি। সর্বশেষ যেটা দেখো হকার সমবায় সমিতি। ইত্যাদি প্রকারভেদগুলো সমবায় সমিতি হয়ে থাকে। এরপর দেখো আমি সমবায় সমিতির গঠন প্রক্রিয়াটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সমবায় সমিতির গঠন প্রক্রিয়া। সমবায় সমিতির গঠন প্রক্রিয়া আইনের মাধ্যমে গঠিত বলে আইনগত নিয়ম পালনের মধ্য দিয়ে সমবায় সমিতি গঠন ও পরিচালনা করতে হয়, অর্থাৎ আইনের মাধ্যমে গঠিত হয় এবং আইনের মাধ্যমে সেটা পরিচালনা করতে হয়। বাংলাদেশে 2001 সালের সমবায় আইনে সমবায় সংগঠন গঠন করতে চাইলে 3টি পর্যায়ের মাধ্যমে গঠন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ 3টি পর্যায়ের মাধ্যমে সমবায় সমিতির গঠন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। দেখো গঠন প্রক্রিয়াগুলো কি কি। প্রথম গঠন প্রক্রিয়াটা হলো উদ্যোগ গ্রহণ পর্যায়, দ্বিতীয় নাম্বার নিবন্ধন পর্যায়, অর্থাৎ সর্বশেষ কার্যরত পর্যায়। প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হলো উদ্যোগ গ্রহণ পর্যায়, অর্থাৎ প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে চাইলে সমমনা, সমশ্রেণী, সমপেশা অর্থাৎ সমমর্যাদার প্রাপ্তবয়স্ক ন্যূনতম 20 জন সদস্য বা 20 জন মানুষ স্বেচ্ছায় এই ব্যবসাটি প্রথম গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হয়। এই সকল উদ্যোক্তারা নিজেদের মধ্য থেকে 6 জন ব্যক্তিদের নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করে, অর্থাৎ উক্ত কমিটিতে নিবন্ধন সহ সমবায় সমিতি গঠনের জন্য একটি উপবিধি নীতিমালা তৈরি করে, অর্থাৎ উপবিধিতে সমবায় সমিতির নাম, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, শেয়ার মূলধনের সংখ্যা, শেয়ার বিক্রয় করার পদ্ধতি, অর্থাৎ উদ্যোক্তাদের, এছাড়া আছে উদ্যোক্তাদের নাম, ঠিকানা, পদবি এবং সমিতি পরিচালনার কিছু নিয়মকানুন উল্লেখ থাকবে। সমিতির জন্য একটি সিলমোহর তৈরি করতে হবে, আর সমিতির দায়টা যদি সীমিত হয় সেক্ষেত্রে সীমিত দায় বিশিষ্ট হলে নামের শেষে লিমিটেড কথাটি উল্লেখ করতে হবে। এটাকে বলা হয় উদ্যোগ গ্রহণ পর্যায়। এরপরে দেখো নিবন্ধন পর্যায়, অর্থাৎ এই পর্যায়ে নিবন্ধনের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে, অর্থাৎ সমিতিটা যে এলাকায় অবস্থিত সে এলাকায় সরকার কর্তৃক মনোনীত নিবন্ধকের অফিস থেকে নিবন্ধনের জন্য একটা আবেদন ফর্ম নিতে হবে, অর্থাৎ আবেদন ফর্ম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে নির্ধারিত ফি সহ প্রস্তাবিত উপ আইনের 3 কপি নিবন্ধনের নিকট জমা দিতে হবে। সরকারি কর্মসূচির আওতায় বিত্তহীন, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের অর্থাৎ আশ্রয়হীনদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রাথমিক সমবায় সমিতি গঠনের জন্য অর্থাৎ সমবায় সমিতি নিবন্ধনের জন্য 50 টাকার ট্রেজারি চালান, প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য 50 টাকার ট্রেজারি চালান এবং অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য 300 টাকার ট্রেজারি চালান।
এছাড়া কেন্দ্রীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য 1000 টাকার ট্রেজারি চালান এবং জাতীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য 5000 টাকার ট্রেজারি চালান আবেদনপত্রের সহিত জমা দিতে হবে। অর্থাৎ এই ট্রেজারি চালানগুলো আলাদা আলাদা ভাবে মনে রাখবেন। এছাড়াও নিবন্ধনের জন্য বিভিন্ন সমবায় সমিতির শেয়ার মূলধনের পরিমাণটাও নির্দিষ্ট করে দেওয়া আছে। অর্থাৎ দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকার কর্তৃক অনুমোদিত অর্থাৎ সরকারি কর্মসূচির আওতায় গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে 3000 টাকার শেয়ার মূলধন, আর ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি ব্যতীত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে 20,000 টাকা শেয়ার মূলধন। এছাড়া ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে 1 কোটি টাকা, ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে 1 কোটি টাকা শেয়ার মূলধন, আর কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে 1 লাখ অর্থাৎ 1 লক্ষ টাকার 1 লক্ষ টাকা পরিশোধিত শেয়ার মূলধন সংগ্রহ করতে হবে, অর্থাৎ মূলধনটা থাকতে হবে। এরপর আবেদনপত্রটি পরীক্ষা নিরীক্ষা করে কাগজপত্র ও নিয়মাবলী যদি সঠিকভাবে পাওয়া যায়, নিবন্ধক সমবায় সমিতির নামটা তাদের খাতায় অর্থাৎ নিবন্ধন বইতে তালিকাভুক্ত করবে এবং সমিতিকে একটা সিলযুক্ত 2 কপি উপবিধি ও নিবন্ধন নাম্বারটা প্রদান করবে। অর্থাৎ এর মাধ্যমে অর্থাৎ নিবন্ধন পত্রটা পাওয়ার মাধ্যমে নিবন্ধনের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এরপরে দেখো কার্যরম্ভ পর্যায়ে অর্থাৎ সর্বশেষ পর্যায়ে গঠন প্রক্রিয়া। এই পর্যায়ে নিবন্ধন পত্র পাওয়ার পরই কিন্তু সমবায় সংগঠনের কাজকর্মটা বা সমবায় সংগঠনের গঠন প্রক্রিয়াটা অনেকটাই হয়ে যায়। অর্থাৎ নিবন্ধন পত্র লাভ না হলে সমবায় সংগঠনটা কখনো কোনো কাজ শুরু করতে পারবে না। অর্থাৎ নিবন্ধন প্রাপ্তির পর উক্ত সমবায় সমিতির সদস্যরা সমাজের বিভিন্ন রকম আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে। এরপরে দেখো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো সমবায় সমিতির মূলনীতি, অর্থাৎ সমবায় সমিতির মূলনীতিগুলো কি সেটা আমরা আজকে জানবো। দেখো, অন্যান্য সমবায় সংগঠন থেকে ভিন্ন আদর্শ ও উদ্দেশ্য নিয়ে সমবায় সংগঠন গড়ে ওঠে। অর্থাৎ সমবায় সংগঠনের উদ্দেশ্যটা অন্য সংগঠন থেকে একটু আলাদা। বেশিরভাগ সংগঠনের উদ্দেশ্যটা হয় মুনাফা অর্জন, তবে সমবায় সমিতির সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আত্মনির্ভরশীলতা অর্জন। সাধারণত সমশ্রেণী ও সমপেশাভুক্ত নিম্নবিত্ত, মধ্যবিত্ত, বিত্তহীন সমাজের মানুষেরা প্রথমত নিজেদের আর্থসামাজিক কল্যাণের উদ্দেশ্যে বেশ কয়েকটি মূলনীতির উপর ভিত্তি করে এই ধরনের সংগঠন গড়ে তোলে। নিচে সমবায় সংগঠনের নীতিগুলো বিশ্লেষণ করা হলো। অর্থাৎ নীতিগুলো কি কি সেগুলো আমরা আজকে জানবো। দেখো, প্রথম যেটা নীতি সেটা হলো সমবায়ের প্রধান নীতি হচ্ছে সমমনা, সমপেশা ও অর্থনৈতিক দিক থেকে সমশ্রেণীর লোকদের একতা, অর্থাৎ একতাই বল। অর্থাৎ সমবায় সমিতির মূল নীতি হচ্ছে একতাই বল। এরপরে দেখো, সমবায়ের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো সাম্য বা সকলের সমান অবস্থান ও অংশগ্রহণ। অর্থাৎ সমবায় সমিতির সংগঠনের জন্য সে যে কোনো রকমের রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় ভাবে সে যেমনই হোক না কেন তাদের মর্যাদাটা সমান হবে, অর্থাৎ সদস্যদের মর্যাদাটা সমান হবে। এরপরে দেখো, সমবায়ের আরেকটি নীতি ও মূল্যবোধ হলো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা। অর্থাৎ পারস্পরিক আস্থা ও সহযোগিতা সমবায় সংগঠনের আরো একটি নীতি। এরপরে দেখো, সদস্যদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস সমবায় সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বিবেচিত হয়। সর্বশেষ যে নীতি সেটা হলো সমবায়ের আরেকটি মৌলিক আদর্শ হলো এর গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা। সমবায় সমিতিতে সকলের ভোট প্রয়োগের অধিকার আছে এবং প্রত্যেকের একটি ভোট থাকবে। অর্থাৎ সমবায় সমিতির শেয়ার মূলধনের পরিমাণটা সমান না হলেও অর্থাৎ অধিকারের ক্ষেত্রে বা তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকলের সমান মর্যাদার অধিকার। এরপরে দেখো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো বাংলাদেশের সমবায় ব্যবসায়ের সমস্যা ও সম্ভাবনা। বাংলাদেশের শতকরা 80% মানুষ কৃষি ও গ্রাম ভিত্তিক
নির্বাহ করছে। তারা বেশিরভাগই স্বল্প ও নিম্নবিত্ত আয়ের ফলে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যেহেতু তাদের আয়টা স্বল্প। প্রাচীন চাষাবাদ পদ্ধতি, মূলধনের স্বল্পতা, উন্নত সার, বীজ ও কীটনাশকের অভাব, খণ্ড খণ্ড কৃষি জমি ইত্যাদি কারণে এদেশে অর্থনীতির প্রাণ কৃষক ও কৃষি তাদের যথাযথ অবদানটা রাখতে পারছে না। এই সকল স্বল্প নিম্নবিত্তের কৃষিজীবী, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য যদি আমি বলি কোন সংগঠনটা সবচেয়ে বেশি উপযুক্ত, সেটা হলো সমবায় সংগঠন। অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নের জন্য সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র হচ্ছে সমবায় সংগঠন, যেহেতু এদের আয়টা অনেকটা স্বল্প। অর্থাৎ সমবায় সংগঠন স্বল্প আয় অর্থাৎ নিম্নবিত্ত, বৃত্তহীন, ভূমিহীন এই সকল শ্রেণীর ব্যক্তিদেরকে নিয়ে সমবায় সংগঠনটি গঠিত হয়। এরপরে দেখো, আমি সমবায় সংগঠনের পুরো বিষয়টা আলোচনা করে দিয়েছি। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো রাষ্ট্রীয় ব্যবসা। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসাটা কি, রাষ্ট্রীয় ব্যবসাটা বলতে কি বোঝায়, রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে, সেটা আমরা এখন জানবো। দেখো, সাধারণ অর্থে সরকার কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। অর্থাৎ সরকার কর্তৃক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। এইরূপ ব্যবসা রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত হতে পারে। আবার ব্যক্তি মালিকানাধীন যে কোনো ব্যবসাকে রাষ্ট্রের প্রয়োজনে জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায় রূপান্তরিত করতে পারে। সাধারণত দেশে অধিক শিল্পায়ন, অধিক কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদ সহ সকল সম্পদের সুষম বন্টন ও ব্যবহার উদ্দেশ্য এবং বিশেষ কিছু জনকল্যাণমূলক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য হলো জনকল্যাণ, মুনাফা অর্জন রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য না, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য হলো জনকল্যাণ। এরপরে দেখো, সংজ্ঞাটা জেনে নিলে এবার হলো আমরা এর বৈশিষ্ট্যগুলো কি সেটা জানবো। অন্যান্য ব্যবসায়ের চেয়ে রাষ্ট্রীয় ব্যবসায়ের বেশ কিছু স্বতন্ত্র অর্থাৎ আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, নিম্নে সেগুলো বিশ্লেষণ করা হলো। অর্থাৎ দেখো, প্রথমে যেটা আছে সেটা হলো গঠন। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা সাধারণত রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশ বা জাতীয় সংসদের বিল পাশের মাধ্যমে গঠিত হয়ে থাকে। এছাড়াও সরকারি অধ্যাদেশের মাধ্যমেও কোনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণের মাধ্যমে এইরূপ ব্যবসাটা গঠন করা যায়। অর্থাৎ রাষ্ট্রীয় অধ্যাদেশ বা জাতীয় সংসদের বিল পাশের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসাটি গঠন করা যায়। এরপর দেখো, মালিকানা। রাষ্ট্রীয় ব্যবসার মালিকানা সম্পূর্ণ রাষ্ট্রের উপর ন্যস্ত থাকে। অর্থাৎ কার উপর ন্যস্ত থাকে, রাষ্ট্রের উপর ন্যস্ত থাকে ও সকল মূলধন সরকারই বহন করে থাকে। তবে সরকার কোনো কোনো অবস্থায় জনগণের নিকট শেয়ারটা বিক্রি করে আংশিক শেয়ার বিক্রি করে মূলধন সরবরাহ করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে মূলধনের যোগানদাতা হলো সরকার ও জনগণ। দেখো, উদ্দেশ্য। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন না, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। এরপরে দেখো, আইনগত মর্যাদা। অর্থাৎ বিশেষ আইন দ্বারা রাষ্ট্রীয় ব্যবসাটি গঠিত হয়। এই জন্য এত ব্যবসাটা কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তি সত্তার অধিকারী হয়ে থাকে। অর্থাৎ স্বতন্ত্র ব্যক্তি সত্তা হওয়ার কারণে এটাকে চিরন্তন অস্তিত্বের অধিকারী বলা হয়ে থাকে। অর্থাৎ স্বতন্ত্র এবং কৃত্রিম সত্তা হয়ে থাকে বলে একে রাষ্ট্রীয় ব্যবসা চিরন্তন অস্তিত্বের মর্যাদা পায়। এরপরে দেখো, মুনাফা বন্টন। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় লাভ হলে সেটা সরকারের তহবিলে জমা হয় এবং জনগণের উদ্দেশ্যে ব্যয় করা হয়। আবার যদি লোকসান হয় তা সরকারকে, অর্থাৎ লোকসান হলে সকল লোকসানই সরকারকে গ্রহণ করতে হয়। এরপরে দেখো, জবাবদিহিতা। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় যে কোনো ধরনের সাফল্য ও ব্যর্থতার জন্য সরকারের অর্থাৎ জাতীয় সংসদের নিকট জাতীয় সংসদের নিকট জবাবদিহি করতে হয়। অর্থাৎ যে কোনো ধরনের সাফল্য এবং ব্যর্থতার জন্য জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে হয়। এরপরে দেখো, অর্থাৎ সর্বশেষ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা। বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসাটা কি সেটা আমরা জানবো। 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা লাভের পর নতুন
নতুন সরকার জনকল্যাণমুখী সুষম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অনেকগুলো ব্যক্তি মালিকানাধীন শিল্প কারখানা, বাণিজ্যিক, আর্থিক ও বৃহৎ প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে। সাথে সাথে রাষ্ট্রীয় মালিকানাও বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তোলে। অর্থাৎ নিম্নে বাংলাদেশের বেশ কিছু রাষ্ট্রীয় ব্যবসায়ের নাম, ধরন এবং সেগুলোর নিয়ন্ত্রণাধীন মন্ত্রণালয়ের একটি নামের তালিকা দেওয়া হলো। দেখো, রাষ্ট্রীয় ব্যবসায়ের নাম, অর্থাৎ এটা কি ধরনের রাষ্ট্রীয় ব্যবসা, এর ধরনটা কেমন, এটা নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নামটা কি, সেটা আমরা কি জানি। দেখো, বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা, অর্থাৎ এই ব্যবসাটির ধরনটা হলো শিল্প, নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নামটা শিল্প। এরপর দেখো, বাংলাদেশের পাট কল শিল্প সংস্থা, ব্যবসায়ের ধরন হলো শিল্প, মন্ত্রণালয়ের নামটা শিল্প। এরপরে দেখো, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এই ব্যবসায়ের ধরনটা হলো সেবা শিল্প, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্যবসায়ের ধরন হলো সেবা শিল্প, মন্ত্রণালয়ের নাম হলো জ্বালানি ও খনিজ। বাংলাদেশ ব্যাংক, ব্যবসায়ের ধরন হলো ব্যাংকিং, মন্ত্রণালয়ের নাম হলো অর্থ। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, ব্যবসায়ের ধরনটা হলো সড়ক মানে কি, পরিবহন, এটা ব্যবসায়ের ধরনটা হলো পরিবহন। আর যেহেতু পরিবহনের মাধ্যমে কি হয়, যোগাযোগটা হয়, যেন মন্ত্রণালয়ের নামটা হলো যোগাযোগ। বাংলাদেশ রেলওয়ে, ব্যবসায়ের ধরনটা হলো পরিবহন আর মন্ত্রণালয়ের নামটা হলো যোগাযোগ। বাংলাদেশ পর্যটন সংস্থা, এই ব্যবসায়ের ধরনটা হলো সেবা, মন্ত্রণালয়ের নাম হলো বিমান ও পর্যটন। বাংলাদেশ বিমান, ব্যবসায়ের ধরনটা হলো পরিবহন আর মন্ত্রণালয়ের নামটা হলো বিমান ও পর্যটন। বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা, ব্যবসায়ের ধরনটা হলো পরিবহন, মন্ত্রণালয়ের নাম হলো যোগাযোগ। বাংলাদেশ বস্ত্রকল সংস্থা, ব্যবসায়ের ধরনটা হলো শিল্প, অর্থাৎ নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম হলো শিল্প। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা, ব্যবসায়ের ধরনটা হলো সেবা, এর মন্ত্রণালয়ের নামটা হলো টেলিযোগাযোগ। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর, ব্যবসায়ের ধরনটা শিল্প, মন্ত্রণালয়ের নাম হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ টেলিভিশন, ব্যবসায়ের ধরনটা হলো সেবা, মন্ত্রণালয়ের নাম হলো তথ্য। বাংলাদেশ বেতার, ব্যবসায়ের ধরনটা হলো সেবা আর মন্ত্রণালয়ের নাম হলো তথ্য, অর্থাৎ বেতারের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে অনেক তথ্য পেয়ে থাকি। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এই ব্যবসায়ের ধরনটা হলো সেবা এবং মন্ত্রণালয়ের নাম হলো জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। সর্বশেষ দেখো, জীবন বীমা কর্পোরেশন, এই ব্যবসায়ের ধরনটা হলো জীবন বীমা আর মন্ত্রণালয়ের নামটা হলো অর্থ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসায় দুটো প্রকারভেদটা আলোচনা করে দিয়েছি। এই যে গানে আসছে ক্লাসটা নিয়েছি, সেটার উপরে কিছু মূল্যায়ন প্রশ্ন আছে, এবার সেগুলো দেখে নিয়ে আসলে। দেখো, একতায় বল কোন সংগঠনের মূল মন্ত্র, অবশ্যই তোমরা পারবে, আমাকে বলে দিতে হচ্ছে না। সমবায় সমিতি গঠনের পর্যায় কয়টি ও কি কি, এটাও তোমরা নিশ্চয়ই পারবে। রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি, রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্যকে আমি অনেকবার বলেছি, নিশ্চয়ই তোমরা পারবে। আজকে আমি যে ক্লাসটা নিলাম, অর্থাৎ চতুর্থ, অর্থাৎ তোমাদের অধ্যায়ের ৪র্থ নম্বর অধ্যায়, অর্থাৎ আমি যে অংশটুকু নিয়ে আলোচনা করেছি, সেই অংশটুকু অবশ্যই বাসায় সঠিকভাবে ভালোভাবে চর্চা করবে এবং সেই সাথে অবশ্যই আতঙ্কিত না হয়ে বাসায় থাকবে, সুস্থ থাকবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুতে করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেই সাথে ভালো ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখবে।